আজ আপনাদের সপ্তম ক্লাস। গত ক্লাসে আমরা দেখেছি পেন টুল, যেটা কিনা অনেক গুরুত্বপূর্ণ একটা টুল। ইলাস্ট্রেটরে পেন টুলটা কঠিন এবং গুরুত্বপূর্ণ, মানে প্রায় সময় এই টুলের ব্যবহার হয়ে থাকে। এটা আমি গত ক্লাস পুরোটা জুড়েই এই পেন টুলের ব্যবহার দেখাইছি। যারা আসেননি তারা মিস করলেন, কারণ এটা প্র্যাকটিসের বিষয়। তারপরও আজকে একটু রিভিশন দিব, রিমাইন্ড করে দিব কিভাবে করতে হবে এর কাজ। এবং গত ক্লাসে মনে হয় এফ পর্যন্ত হচ্ছে লেটার রিক্রিয়েট করা হয়েছে, আজকে জেড পর্যন্ত করা হবে। আচ্ছা, এখন গত ক্লাসে যেভাবে দেখাচ্ছিলাম, আমি একটু অল্প কিছুক্ষণের জন্য পেন টুলের ব্যবহারটা আপনাদের আরেকবার দেখাই দিই। খেয়াল করেন, আমরা প্রথম চারটা টুল দেখেছি, এগুলো হচ্ছে সিলেকশন টুল, সিলেক্ট করার কাজে ব্যবহার করা হয়। এবং তারপরের যে টুলটা, এটা হচ্ছে পেন টুল। পেন টুলের ভিতরে আরও কিছু টুল আছে, এগুলো আমরা কিভাবে দেখতে পারি। এটা যদি আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখি, তাহলে এই সাইডটা শো হলো, অথবা রাইট বাটন ক্লিক করলে এই বাকি তিনটা টুল শো হবে। এখন এই টুলে থাকা অবস্থায় আমি যদি চাই শেপ ক্রিয়েট করতে পারি। যেখান থেকে শুরু করেছিলাম সেখানে শেষ করলাম, এতে একটা চতুর্ভুজ তৈরি হলো। আমি আরেকবার বিষয়টা দেখাই। দেখেন, পেন টুলে থাকা অবস্থায় আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে একটা অ্যাঙ্কর অ্যাড হবে। এরপর আমি যদি ডানে যাই, তাহলে আমার মাউসের কার্সর যেখানে যেখানে যাচ্ছে সেখানে একটা দাগ শো করছে। তো আমি যেখানে একটা ক্লিক করব, সেখানে ওই দাগটা, ওই জায়গায় একটা অ্যাঙ্কর অ্যাড হয়ে একটা লাইন তৈরি হবে। এরপর আমি যদি নিচের দিকে আসি এবং কোথাও একটা ক্লিক করি, আর এই দাগটা যদি আমি একদম অ্যাকুরেট সোজা করতে চাই, তাহলে শিফট প্রেস করতে হবে, তাহলে একদম সোজা দাগ হবে। তো এখানে একটা অ্যাঙ্কর অ্যাড করলাম। এবার যদি আমি এখানে অ্যাঙ্কর অ্যাড, মানে যেখান থেকে শুরু করেছিলাম ওই পয়েন্টে, ওই অ্যাঙ্করের উপর যদি আমি একটা ক্লিক করি, তাহলে একটা শেপ তৈরি হয়ে যাবে। এবং এটা চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারি, চাইলে স্ট্রোকটা নান করে দিতে পারি। এই হচ্ছে পেন টুলের একদম সহজ কাজ। এরপর পেন টুলে থাকা অবস্থায় আমি যদি একটা ক্লিক করে একটু ডানে এসে এবার ক্লিক করে ড্র্যাগ করব, ক্লিক করে ছেড়ে দিব না, ক্লিক করে আমি যদি এভাবে নিচের দিকে টান দিই, তাহলে উপরে একটা কার্ভ তৈরি হবে, একটা কার্ভ তৈরি হবে। এইবার সমস্যা হচ্ছে, একটা কার্ভ তৈরি করার পরে ডিফল্টভাবে একটা দাগ, এই যে আরেকটা কার্ভের জন্য একটা দাগ চলে আসে। আর এটা থেকে আমরা বাঁচবো কীভাবে? একদম যেই অ্যাঙ্করটা, সেখানে একটা ক্লিক করব, ক্লিক করলে ওই বাঁকা ডিফল্টভাবে যে দাগটা থাকে ওইটা আর থাকবে না। এবার আমি চাইলে এরকমভাবে একটা শেপ ক্রিয়েট করতে পারি। এই হচ্ছে দ্বিতীয় কাজ। এইবার এই একই সিস্টেমে আমরা যদি চাই, ধরেন একটা বৃত্ত নিলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে যদি আমি পেন টুলে যাই, আমার মনে হলো এটা আমার কার্ভ করা দরকার, তাহলে পেন টুলে থাকা অবস্থায় আমি যদি অল্টার প্রেস করি, অল্টার প্রেস করে এই পাতের উপরে যদি মাউসের কার্সরটা নিয়ে যাই, তাহলে দেখবেন মাউসের কার্সরের নিচে একটা বাঁকা দাগ আসছে, তার মানে এটা এখন কার্ভ করা যাবে। তো এই অবস্থায় মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে উপরের দিকে টান দিচ্ছি, এতে করে উপরে একটা কার্ভ তৈরি হয়েছে। এই সিস্টেমে আমরা এ থেকে জেড পর্যন্ত লেটার রিক্রিয়েট করব। এই লেটার রিক্রিয়েট করার মাধ্যমে আমাদের পেন টুলের যত জড়তা, এটা কেটে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো অলরেডি গত ক্লাসে আমরা একদম, মানে এটা আসলেই কঠিন, আমি যতটা সহজভাবে বলছি, করতে গেলে আপনাদের এটা জটিল মনে হবে, যারা কিনা গত ক্লাসটা মিস করেছেন। তো আমি প্রথমে টেক্সট টুলে গেলাম, এই যে পেন টুলের নিচে টেক্সট টুল, এই টুলে থাকা অবস্থায় আমি যদি এখানে একটা ক্লিক করি, তাহলে ডিফল্টভাবে লরেম ইপসাম লেখাটা আসে। আমি প্রথমে এতে প্রেস করব, এ দিলে দেখেন লেখাটা ছোট হাতের হচ্ছে, তো আমার দরকার হচ্ছে বড় হাতের। তাহলে কি করব? শিফট ধরে এ প্রেস করব, তাহলে বড় হাতের হবে। আর যদি এটা ভুল করে লিখে আমি যদি কাটতে চাই, সেক্ষেত্রে কিবোর্ডের ব্যাক স্পেসে প্রেস করতে হবে। ব্যাক স্পেস কোনটা? ওই ধরেন কিবোর্ডের পি এর ডান সাইডে একটু উপরে দেখবেন লেফট সাইডের দিকে অ্যারো চিহ্ন আছে, ওইটাকে বলা হয় ব্যাক স্পেস। তো ওইটা প্রেস করলে একটা একটা করে মুছতে থাকে। তো আমি এটা নেওয়ার পরে আমি চলে যাব সিলেকশন টুলে। সিলেকশন টুলে আসলে দেখবেন এর চারিকোল দিয়ে চারটা বাউন্ডিং বক্স তৈরি হয়েছে। এই বাউন্ডিং বক্সের উপর যদি মাউসের কার্সর নিয়ে যায়,
এরকম অ্যারো চিহ্ন হবে। এরপর শিফট ধরে আমি এটা যদি টান দিই তাহলে এটা বড় হবে। শিফট ধরে টান দিলে এটা এর রেশিও ঠিক থেকে বড় হবে, শিফট না ধরলে এটা কিন্তু বিকৃত হয়ে যাবে। এবার এটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করব, কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডে 2-তে প্রেস করব। এবার এটা সিলেক্ট করা যাবে না। এই অবস্থাতে আমি পেন টুলে থাকা অবস্থায় আমি পুরোটা ড্র করব। কিভাবে ড্র করব দেখেন, আমি কালার ডিফল্ট করে দিচ্ছি। ডিফল্ট কালার মানে কি হচ্ছে ফিল কালার হোয়াইট, স্ট্রোক কালার ব্ল্যাক। তো আমি এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, প্রত্যেকটা কর্নারে কর্নারে ক্লিক করব। এই পর্যন্ত ক্লিক করলে এটা পুরোটা ঢেকে যাচ্ছে, কারণ এটা তো পেন টুল তো শেপ তৈরি করে। তো উপরে একটা শেপ তৈরি করার কারণে আমরা যে এটা নিচে ছিল ওইটা ঢেকে গিয়েছে। এখন উপায় কি, আমরা ফিল কালারটা অফ করে দেব। ফিল কালার অফ করলে মাঝখানে সাদা কালারটা চলে যাবে। এখন আছে কি কালার, আছে হচ্ছে স্টক কালার। এবার স্টক কালারে ব্ল্যাক রয়েছে, ব্ল্যাকের উপর ব্ল্যাক তো বোঝা যায় না, এবার এই জন্য আমরা রেড করে দিলাম, তাহলে বোঝা যাচ্ছে। এই যে এইবার আমি বাকিটুকু ক্লিক করে করে ড্র করে নিব। দেখেন যেখান থেকে শুরু করেছিলাম ওখানে শেষ করলাম। এবার এই মাঝখানের টুকু করব। হয়ে গেল। এবার সিলেকশন টুলে গিয়ে এটা আমি সিলেক্ট করব। এভাবে ড্র করে এই দুইটাই সিলেক্ট করব, করে এটা একটু ডানের দিকে টেনে নিয়ে আসবো। আচ্ছা, অবশ্যই আমাকে এই কালো উপরে না সিলেক্ট করে এই রেড যে স্ট্রোকটা রয়েছে ওর উপর মাউসের কার্সর নিয়ে গেলে পাত লেখা আসবে, তখন এটা টান দিবেন। তার আগে কিন্তু টান দিলে ওটা সরবে না। এবার এটা আসে স্ট্রোকে। স্ট্রোককে আমরা যদি এখানে ক্লিক করি এই যে অ্যারো চিহ্নতে, তাহলে কিন্তু এটা ফিল কালারে কনভার্ট হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে মাঝখানে এটা ভরাট হয়ে আছে। এটা আমরা পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্টে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। তো এই প্রসেসটা গত ক্লাসের রিপিট, কারণ অনেকে গত ক্লাসে ছিল না। তো এই জিনিসটা আমি আরেকবার দেখাইছি, এবার সবাই এটা ড্র করে দেখান। যাদের এফ পর্যন্ত হয়ে গেছে তারা পরের অক্ষরগুলো করার চেষ্টা করেন। আপনাদের আজকে জেড পর্যন্ত করানো হবে, এ থেকে জেড পর্যন্ত করতে হবে। অবশ্যই আর্টবোর্ডের ডান সাইডে এগুলো রেখে দেখাবেন না। আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই, এটা হয়তো সবার হয়ে গিয়েছে। এবার বিটা ধরি আমরা, সবাই মনোযোগী হবেন এদিকে। এখন এটা আমার অলরেডি লক করা রয়েছে, এটা আনলক করব কিভাবে, কন্ট্রোল অল্টার 2 আনলক হলো। এবার টেক্সট টুলে গিয়ে আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হবে। এই অবস্থায় আমি যদি শিফট চেপে বিতে প্রেস করি তাহলে এখানে বি হবে। এবার বিটা ক্রিয়েট করতে পারলে আপনি সবগুলোই পারবেন। বিটা কঠিন তাই না, এটা কার্ভ রয়েছে। তো আমি এটা দুইভাবে দেখাবো, দুইভাবে শিখবেন। দেখেন পেন টুলে থাকা অবস্থায় আমি যদি এখানে ক্লিক করি, এদিকে খেয়াল করেন সবাই, বি ক্রিয়েট করাটা দেখলে আপনারা সবাই সব পারবেন। এদিকে খেয়াল করেন, এই কর্নার থেকে শুরু করছি। দেখেন এখানে ক্লিক করে আমি নিচের দিকে টান দিচ্ছি, কারণ আমার উপরে কার্ভ দরকার। এরপর দেখেন এটা পুরোটা ভরাট হয়ে যাচ্ছে, কারণ এটা কালার রয়েছে ফিল কালার। এখানে ক্লিক করলে ফিল থেকে স্ট্রোকে কনভার্ট হয়ে যাবে, এবং এটার কালার আমি রেড কালার করে দিচ্ছি। এইবার আমি এখান থেকে যে এই পর্যন্ত কার্ভ নিব, দেখেন মাঝখান দিয়ে কার্ভটা ঠিকঠাক হচ্ছে না। আমার ইচ্ছা মতো যদি কার্ভ নিতে চাই তাহলে এখানে আগে একটা ক্লিক করে নিতে হবে অ্যান করে, এরপর এই পয়েন্টে এসে ড্র্যাগ করতে হবে। এরপর এখানে ক্লিক করলাম। এরপর খেয়াল করেন এখানে ক্লিক করে ড্র্যাগ করছি, যখন ওই বিটার সমান কার্ভ হয়ে যাচ্ছে তখন আমি ছেড়ে দিচ্ছি। এবার খেয়াল করেন এটা আমি এই পর্যন্তই রেখে দিয়েছি। এখন যাচ্ছে এটা আবার কাস্টমাইজ করব। সেটা কিভাবে, অলটা ধরে এই হ্যান্ডেলটা আমি এইভাবে কার্ভ করে নিলাম। এমনকি দেখেন এই অ্যাঙ্করটা আমার একটু ডানে বেশি চলে এসছে, সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্করটা ধরে আমি হালকা বামে চাপাই নিতে পারি।
এতে চাপানোর কারণে দেখেন এখানে একটু ঝামেলা হয়ে গেছে, সেক্ষেত্রে এই হ্যান্ডেলটা অল্টার ধরে এটাও কাস্টমাইজ করে নিতে পারি। আচ্ছা, এরপর আরেকটা বিষয় দেখেন, একটা হ্যান্ডেলে কোনোভাবে মেলছে না, এই পাশ মিলালে ওই পাশ অমিল হয়ে যাচ্ছে, এবার এই পাশ মিলালে এই পাশ অমিল হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে আমি অল্টার ধরে এটাতে পেন টুলে থাকা অবস্থায় অল্টার ধরে এটা যদি টান দিই তাহলে দুই দিক থেকে দুটো হ্যান্ডেল বের হবে। এই হ্যান্ডেলটা অনেক ছোট দেখা যাচ্ছে, আমি এটা টান দিয়ে একটু বড় করে নিচ্ছি। এবার দুটো হ্যান্ডেল দিয়ে যদি মিলাই এটা খুব সহজেই মিলে যাবে। দেখেন মিলে গেল। এবার একইভাবে পেন টুলে থাকা অবস্থায় এটা যদি টান দিই, এই দুটো হ্যান্ডেল যদি মিলানোর চেষ্টা করি খুব সহজেই মিলে যাবে। ব্যাস, এইবার আরেকটা পদ্ধতি দেখাবো পেন টুলের, সেটা হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এবার যে কার্ভ করার দরকার, আমার কার্ভ আপাতত করব না, এখন এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে একটা ত্রিভুজ নিয়ে নিলাম। এইবার অলটা চেপে ধরে পেন টুলে থাকা অবস্থায় অলটা চেপে ধরে এভাবে ড্র্যাগ করলে এটা এর সাথে মিলে যাবে। অলটা চেপে ধরে এর সাথে এভাবে টান দিলে এর সাথে মিলে যাবে। একইভাবে নিচেরটা করি, অলটা চেপে ধরে এটা এর সাথে মিলাই দিই। এবার সিলেকশন টুলে গিয়ে এই পুরো বিটা সিলেক্ট করলাম, করে এটা ডান সাইডে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা আসি স্ট্রোকে, এখানে ক্লিক করলে ফিল কালার হবে। এবার পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট, এটা আপনাদের করতে হবে। গত ক্লাসে এটা খুব ভালোভাবে বোঝাইছি আপনাদের সময় নিয়ে, আজকে যারা নতুন তাদের জন্য এটা কঠিন হয়ে যাবে। এই জন্য আমি বলি ক্লাস কোনোভাবে মিস দেওয়া যাবে না, অত্যন্ত জরুরি কোনো কাজ বা অসুস্থতা ছাড়া কেউ অবহেলা করে ক্লাস মিস দিবেন না। তো এটা সবাই ট্রাই করেন। এই টুলটাই সব থেকে কঠিন, তাছাড়া সবই মোটামুটি সহজ। আচ্ছা, এটা ছিল গত ক্লাসের রিপিট ক্লাস, আমি এখানে আর বেশি সময় নিতে চাচ্ছি না, পরবর্তী স্টেপে আমরা যেতে চাচ্ছি। এদিকে খেয়াল করেন সবাই, যে যেই বন্ধ করেছেন বাদ দেন, এবার এইদিকে খেয়াল করেন। দেখেন আপনাদের এ থেকে জেড পর্যন্ত কেন দেখানো হচ্ছে। আপনারা মনে করতে পারেন এ পারিছি, বি পারিছি, সি পারিছি, কেন এত করতে হবে? এবার এদিকে খেয়াল করতে হবে, এদিকে খেয়াল করতে হবে। এ থেকে জেড পর্যন্ত কেন করতে হবে? অযৌক্তিক মনে হচ্ছে, তাই না? আমি এ বি সি পারিছি কেন, আমি সবই তো একই সিস্টেম। আসলে আপনাদের প্র্যাকটিস প্রয়োজন, আপনারা মাউসে কিবোর্ডে অভ্যস্ত না, আপনাদের একই জিনিস বারবার করে করে আপনাদের অভ্যস্ত হতে হবে। তাছাড়া এই পেন টুলটা গুরুত্বপূর্ণ, এটা অভ্যস্ত হতে হলে, এটা ভালোভাবে বুঝতে হলে অবশ্যই এই কাজটা বারবার করতে হবে। তো এ থেকে জেড পর্যন্ত করা লাগবে। আপনারা যারা করতে পারেননি এ থেকে জেড পর্যন্ত, বাসায় কম্পিউটারে করে ফেলবেন, বাসার কম্পিউটারে করে মেসেঞ্জার গ্রুপে আমাদেরকে দেখাবেন। আচ্ছা, এরপর আমরা আজকের ক্লাসের টপিকসে আসি। আজকে আমরা দেখব টেক্সট টুল, তারপর ক্যারেক্টার প্যানেল, আর আমরা সার্কেল লোগো ডিজাইন শিখবো আজকে। খেয়াল করেন, পেন টুলের পরে একটা টুল আছে, সেটা হচ্ছে কার্ভেচার টুল। কার্ভেচার টুল দিয়ে এরকমভাবে বৃত্ত তৈরি করা যায়। এটা একদম সহজ, এই টুল আলাদাভাবে দেখানোর কোনো মানে হয় না, ঠিক আছে? একদম সহজ, অতটা প্রয়োজনও পড়ে না, ওইটা বাদ। এরপরের টুল হচ্ছে আমাদের টেক্সট টুল। টেক্সট টুলের ভিতরে যদি আমি রাইট বাটন ক্লিক করি তাহলে দেখেন এতগুলো টুলস শো করছে। এর ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম টুলটা টেক্সট টুল, টাইপ টুল। এরপরে আসছে
3 নাম্বারটা টাইপ 1 পাথ টুল, এই দুইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর বাদ বাকিগুলো অতটা জরুরি বা গুরুত্বপূর্ণ না, প্রয়োজনই পড়ে না বলা যায়। তো আমি টেক্সট টুলে থাকা অবস্থায় প্রথমেই আমি গত ক্লাসে এগুলো বলেছি যে টেক্সট টুলে থাকা অবস্থায় যদি এখানে একটা ক্লিক করি তাহলে লরেম ইপসাম লেখাটা আসছে। এই লরেম ইপসাম নামে একটা ওয়েবসাইটও আছে, আপনারা যদি ব্রাউজারে সার্চ করেন ওখানে কপিরাইট ফ্রি টেক্সট পাওয়া যায়, যে টেক্সটগুলা আপনারা আপনাদের ধরেন মেনু কার্ড ডিজাইন করবেন, ওখানে টেক্সট দরকার, আপনি ডিজাইন শেখার পারপাসে বা টেমপ্লেট হিসেবে তৈরি করবেন, ওখানে আপনার টেক্সট দরকার, সেখান থেকে আপনি কিছু টেক্সট কপি করে নিয়ে আসতে পারেন, নিয়ে এসে ডিজাইন করতে পারেন। তো খেয়াল করেন টেক্সট টুলে থাকা লরেম ইপসাম লেখাটা আসছে। এবার আমি যদি কিছু লেখি, ABCD লেখলাম, এই লেখাটা আমি যদি বড় করতে চাই, আমাদের ক্যারেক্টার প্যানেল আছে, এটা যদি আপনারা না পেয়ে থাকেন ডান সাইডে Ctrl+T প্রেস করলে এটা চলে আসবে, অথবা উইন্ডো থেকে ক্যারেক্টার প্যানেল পাবেন হচ্ছে একটু নিচে এসে যে টাইপের ভিতরে ক্যারেক্টার, ঠিক আছে, এর শর্টকাট কি হচ্ছে Ctrl+T, এই যে এখানে লেখা আছে। উইন্ডোজ থেকে টাইপে যাবেন, টাইপ থেকে ক্যারেক্টার, এই ক্যারেক্টার প্যানেলটার মাধ্যমে আমরা টেক্সটগুলো কাস্টমাইজ করতে পারি। এই ভাই আপনি হচ্ছে হয়তো প্রথম ক্লাসে নাই, এদিকে খেয়াল করো, আমি যখন কথা বলবো তখন মাউস ধরা যাবে না, মনে থাকবে। এখানে ক্যারেক্টার প্যানেলে যদি নতুন অবস্থায় নেন এখানে সব অপশন শো করে না, আমি হাইড অপশন করে দিচ্ছি, দেখেন এখানে মাত্র 4টা অপশন শো করছে। অল অপশন শো করতে হলে এই 3 আইকনে ক্লিক করে এখানে শো অপশন করতে হবে, তাহলে বাদ বাকি অপশনগুলো চলে আসবে। তো আমরা আজকে শিখবো হচ্ছে টেক্সট টুল, তারপর হচ্ছে ক্যারেক্টার প্যানেল, এবং আমরা এই দুইটা টুল এবং প্যানেলের কাজ শিখে আমরা লোগো ডিজাইন শিখবো। মাঝখানে ওনার একটু এদিকে খেয়াল করান তো, আপনি কোন দিকে খেয়াল করছেন? আপনি তো ওই দিকে খেয়াল করছেন না। এই আপনারা কি করেন পরবর্তীতে আর বুঝতে পারেন না, ওই দিকে মনোযোগ দিলে হবে না, এদিকে খেয়াল করতে হবে। টেক্সট টুলে থাকা অবস্থায় আমি যদি এখানে ক্লিক করি তাহলে লরেম ইপসাম লেখাটা আসছে, এই লেখাটা আমি বড় করতে চাচ্ছি, ক্লিক করেই যদি আপনি বড় করেন এখান থেকে তাহলে বড় হবে। আচ্ছা, এখানে বড় করা ছোট করার যে বিষয়টা, এটা আমি আগে আপনাদের বোঝাইছিলাম, আমি ওই যে স্ট্রোক মোটা চিকুন করার বিষয় শেখাইছিলাম না, ওই একই সিস্টেম। এই যে এখানে এই অপশনটা দেখাইছিলাম না, কয়ভাবে বড় ছোট করতে পারবেন, এখানেও সে একই সিস্টেম। এই আপ অ্যারোতে ক্লিক করলে এটা বড় হতে থাকবে, ডাউন অ্যারোতে ছোট হতে থাকবে। তারপরে এখানে কিছু ডিফল্ট মাপ দেওয়া আছে, এই মাপের একটা সিলেক্ট করা যাবে, আর এখানে চাইলে নির্দিষ্ট মাপ লিখে দেওয়া যাবে। আমি 100 পিটি লিখে দিচ্ছি, এই যে 100 পিটি হয়ে গেল। এখন কথা হচ্ছে সব থেকে সহজ মেথড হচ্ছে মাউসের কার্সরটা এখানে রেখে চাকাটা ঘোরানো, এটা আমার কাছে সবথেকে ইউজার ফ্রেন্ডলি মনে হয়, সহজ মনে হয়। এবার কথা হচ্ছে দেখেন, আমি টেক্সট টুলে থাকা অবস্থায় এখানে আমি নামটা লিখছি, লেখার পরে আমি যদি এখন এখান থেকে বড় করি, ছোট বড় হবে না, কারণ কি বলেন তো? কারণ এই লেখাটা সিলেক্ট নাই, এই জন্য এটা ছোট বড় হচ্ছে না। এখানে ক্যারেক্টার প্যানেল থেকে আমি বড় করছি, চাইলে কন্ট্রোল প্যানেল থেকেও ছোট বড় করা যায়, কিন্তু ছোট বড় হচ্ছে না কারণ লেখাটা সিলেক্টেড নাই। সিলেক্ট করতে হলে কি করতে হবে? এখানে ডাবল ক্লিক করা যেতে পারে, অথবা সিলেকশন টুলে গিয়ে আপনি ছোট বড় করতে পারবেন, ঠিক আছে। সিলেকশন টুলে গিয়ে চাইলে এই বাউন্ডিং বক্স থেকেও ছোট বড় করতে পারেন, এটা কিনা আপনি একটু আগে পেন টুলের কাজ শেখার সময় দেখলেন, তাই না? এখন আপনাদের কাজ হচ্ছে টেক্সট টুলে গিয়ে এভাবে নিজের নামটা লিখবেন, লিখে এটা যখন ছোট থাকবে এটাকে আপনারা ক্যারেক্টার প্যানেল থেকে বড় করবেন কিংবা ছোট করবেন, এগুলো দেখবেন। জাস্ট এতটুকুই, 100 পিটি করবেন, এখানে লিখে দেবেন 100 পিটি। দেখি সবাই করে দেখান, একটা নাম লিখবেন, নামটা 100 পিটি সাইজ হবে, জাস্ট এতটুকুই, দেখি সবাই পারে কিনা। হয়েছে সবার? রাফি ভাই আপনার হয়েছে? আচ্ছা, এদিকে খেয়াল করেন, জাস্ট লেখাটা নিতেই দেখেন এতক্ষণ লেগে যাচ্ছে। তাই তো নতুন টুলস
এবার খেয়াল করেন, এই টুলের সাহায্যে আমরা এইভাবে যদি একটা বক্স ক্রিয়েট করি, ওর ভিতরেও কিন্তু লেখা চলে আসবে অটোমেটিক। মানে এক্ষেত্রে যে মেনু বা প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমরা এটা এই টুলে থাকা অবস্থায় এভাবে ড্র্যাগ করে যতটুকু রাখবো ওইটুকুর ভিতর লেখাগুলো থাকবে। এখন এর পিটি বেশি আছে, আমি যদি পিটি কমাই দিই, ধরেন 18 পিটি দিলাম, এই টুলে থাকা অবস্থায় এভাবে ড্র করলাম, এর ভিতরে সব লেখাগুলো থাকছে। এটা আমাদের প্রয়োজন হয় না, আমাদের এরকম প্যারাগ্রাফ দরকার হয় না। আমরা যা করি সেগুলো একটু দেখি। এরপর আসছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলের কাজ কি দেখেন, আমি যদি একটা রাউন্ড শেপ নিই, এই রাউন্ড শেপের ভিতরে চাচ্ছি লেখাগুলো থাকবে, এর বাইরে থাকবে না। সেক্ষেত্রে টাইপ টুলের ভিতরে যে সেকেন্ড টুল, এটা রাইট বাটন ক্লিক করলে অথবা লেফট বাটন ক্লিক করে ধরে রাখলে এই টুলগুলো আসবে। এরিয়া টাইপ টুলে গিয়ে আমি যদি এখানে একটা ক্লিক করি, এই পাতের উপরে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে কিন্তু হবে না, এই পাতের উপরে মানে একদম সাইডে, তাহলে দেখবেন এই বৃত্তর ভিতরে লেখাগুলো সেট হয়ে যাবে। এটা হচ্ছে সেকেন্ড টুলের কাজ। এটা সবাই দেখেন, সবাই করেন। এটা একটা বৃত্ত নেন, বৃত্ত এই সেকেন্ড টুল দিয়ে ক্লিক করেন। এদিকে খেয়াল করেন সবাই। এবার আমরা সেকেন্ড টুলটা দেখলাম, আমাদের আসলে এটা অত দরকারি টুল না, আমাদের দরকার হচ্ছে 3 নাম্বার টুলসটা। এটা হচ্ছে টাইপ 1 পাথ টুল। এই টুলটা আমাদের জন্য দরকার। এটা কাজ করে পাতের উপরে, একটু আগে যেটা করলাম এটাও পাতের উপরে কাজ করে। এবার আমি একটা বৃত্ত নিচ্ছি, নেওয়ার পরে আমি এটা যদি স্ট্রোকে কনভার্ট করি তাহলে ভালো হয়। স্ট্রোকে কনভার্ট করলাম। এবার এই পাতের উপরে আমি লেখাটা রাখবো। তো এখানে এই যে টাইপ 1 পাথ টুলে গেলাম, রাইট বাটন ক্লিক করে 3 নাম্বার টুলটা টাইপ 1 পাথ টুল। এবার যদি এই দাগের উপর ক্লিক করি তাহলে দেখেন লেখাগুলো চারিকোলতে ঘুরে যাবে। তো এই 3 নাম্বার টুলটা দেখেন সবাই। এটা চাইলে আপনারা লেখা সাইজ বড় করতে পারেন। নাম্বারটার প্রথমটা, এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, মানে নিচে নিচে লিখতে হলে এই টুলের কাজ, ঠিক আছে, আমাকে দরকার নেই। এরপর হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এই যে এটা ছিল এরিয়া টাইপ টুল, এটা ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। একটু আগে যেটা দেখলেন, ওই যে একটা বৃত্ত নিয়ে বৃত্তের ভিতরে লেখাগুলো, এটা ভার্টিক্যালি কাজ হবে, যা কিনা আমাদের জন্য দরকার নেই। এই যে এটা নিচে নিচে লেখা হবে। এরপর ভার্টিক্যাল টাইপ 1 পাথ টুল, টাইপ এই টুলের ভার্টিক্যাল অপশন। তো এইগুলো আমাদের দরকার নেই, আমি এগুলো অত গুরুত্ব সহকারে দেখাচ্ছি না, কারণ আমার কখনো ওই সব টুলে যাওয়ার প্রয়োজনই পড়ে না। আচ্ছা, এদিকে খেয়াল করেন। এবার আমরা এই টুলগুলো দেখলাম টাইপ টুলের সাহায্যে, যে আমরা কিভাবে টেক্সট বা লেখা নিতে পারি। হ্যাঁ, যাও। আচ্ছা, এখানে খেয়াল করেন ক্যারেক্টার প্যানেল। এই প্যানেলের কাজটা আপনাদের আমি এখন খুব ভালোভাবে দেখাই দিব, আপনারা মনোযোগী হন। টাইপ টুলে থাকা অবস্থায় আমি যদি এখানে ক্লিক করি, টাইপ 1 পাথ এই লরেম ইপসম লেখাটা আসছে। এবার আমি চলে যাব সিলেকশন টুলে। সিলেকশন টুলে এই জন্যই যাব, কারণ অবজেক্ট যদি সিলেক্ট না থাকে তাহলে ওই অবজেক্টের উপরে কোনো ইফেক্ট পড়বে না, ছোটো বড়ো করলে ওটা হবে না। এবার প্রথম টুলের কাজ, এই যে একটু ক্যারেক্টার প্যানেলের ভিতরে এটা মাইরিয়া প্রো লেখা রয়েছে। এটা কি বলেন তো? ফন্টের নাম, ফন্টের নাম। আর সেকেন্ডটা হচ্ছে ফন্টের ফ্যামিলি, ফন্টের নাম। আর সেকেন্ডটা হচ্ছে এই মাইরিয়া প্রোর এই যে ফ্যামিলি আছে। এটা হচ্ছে ব্ল্যাক সেমি, এটা রেগুলার, এটা বোল্ড, এটা বোল্ড সেমি এক্সট্রা। তো একটা ফন্টের বিভিন্ন ভ্যারিয়েশন থাকে, চিকন মোটা, কিছু আছে ইটালিক, মানে যেগুলো একটু কেইতো হয়, কাট করা থাকে। তো এটার 4টা ফ্যামিলি আছে। এরপর আমি ফন্ট চেঞ্জ করে প্রথমে দেখাই। এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আমি যদি এবার নিচের দিকে আসতে থাকি, এই লেখার বিভিন্ন স্টাইল চেঞ্জ হবে। বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনারা চাইলে ইন্টারনেট থেকে ডাউনলোড করেও এই ফন্টগুলো ইনস্টল করতে পারেন।
আমার কাছে প্রায় 3000 ফন্ট আছে, আপনাদের লাগলে আমি ওইটা দিব, আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের কম্পিউটারে। তো এখানে খেয়াল করেন এক এক স্টাইলের ফন্ট, তো সব ফন্টের ফ্যামিলি হয় না। খেয়াল করেন এই ফন্ট আমি সিলেক্ট করলাম, করলে এর যদি আমি ইসে যাই, এর শুধুমাত্র মিডিয়ামই আছে, এর কোনো ফ্যামিলি নেই। আবার কিছু কিছু ফন্টের এই যে মাইরিয়াত প্রোর হচ্ছে 4টা ফ্যামিলি আছে, এখানে লেখাই আছে 4টা, এর আছে 3টা, এর আছে 15টা, এর আছে 91টা ফ্যামিলি। এই ফন্টের অ্যাকোরিয়াম ভেরিয়েবল কনসেপ্ট, এই ফন্টের এর 91টা ভেরিয়েশন আছে। খেয়াল করেন একই ফন্টের বিভিন্ন ভেরিয়েশন, খেয়াল করেন এই যে থিন মানে একদম পাতলা থেকে শুরু করে মোটা বাঁকা এরকম এক্সট্রা মিডিয়াম, মানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, 91টা ভেরিয়েশন আছে। আচ্ছা, প্রথম 2টা অপশন দেখালাম, এইবার আমরা এই অপশনগুলো, প্রথমটা হচ্ছে টেক্সট ছোট বড় করার অপশন। ছোট বড় করা যায় কয়ভাবে? প্রথমত আপ অ্যারোতে ক্লিক করে ধরে রাখলে এটা বড় হবে, ডাউন অ্যারোতে ক্লিক করলে এটা ছোট হবে। এখানে চাইলে আপনি নির্দিষ্ট একটা পিটি লিখে দিতে পারেন, 100 পিটি লিখে দিলাম, এই যে 100 পিটি লরেম ইপসাম লেখা। এরপর এখানে মাউসের কার্যটা রেখে আপনি যদি চাকা ঘুরান তাহলে ছোট বড় হবে। এরপর ডান সাইডে কিছু ডিফল্ট মাপ দেওয়া আছে, আপনি সেই মাপও নিতে পারেন। এই হচ্ছে প্রথম অপশনের সকল অপশন। এবার এই অপশনটার কাজ দেখেন, এই অপশনটার কাজ হচ্ছে 2 লাইনের মধ্যকার দূরত্ব বাড়ানো কমানো, এই সেকেন্ড অপশনটা। এটা কিভাবে হবে? এখানে তো এক লাইনে এটা বোঝানো যাবে না, এর জন্য এখানে মাঝখানে একটা ক্লিক করলাম, করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, এন্টার করলে 2 লাইন হয়ে যায়। এবার সিলেকশন টুলে গেলাম, সিলেকশন টুলে থাকা অবস্থায় যদি এটার মান বাড়াই তাহলে 2 লাইনের মধ্যে দূরত্ব বাড়বে, মান কমালে দূরত্ব কমবে। ঠিক আছে, এই হচ্ছে সেকেন্ড অপশনের কাজ। আর এই অপশনের কাজ হচ্ছে 2টা অক্ষরের মধ্যে দূরত্ব কম বেশি করা। খেয়াল করেন ই এবং এম এর মধ্যে আমি যদি দূরত্ব বাড়াতে চাই তাহলে এটার মান বাড়াতে হবে। তাহলে দেখেন ই আর এম এর মধ্যে দূরত্ব বাড়ছে। ঠিক আছে, এই যে আমি 200 পিটি করে দিলাম, এই মধ্যে 200 পিটি ফাঁকা জায়গা রয়েছে। এরপর সিলেকশন টুলে গেলাম, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এটার মান ঠিক করতে চাই, আচ্ছা এটা আগে 0 অটো করে দিই। এবার এটার মান হচ্ছে সবগুলো অক্ষরের মধ্যকার দূরত্ব বাড়ানো অথবা কমানো, এর হচ্ছে কাজ। এখানে ক্লিক করে আমি যদি -100 করি তাহলে দূরত্ব কমে আরও কাছাকাছি চলে এসছে। এবার আস্তে আস্তে বাড়তে বাড়তে যদি 200 পিটি করি, দেখেন লেখার মধ্যকার দূরত্ব বেড়ে যাচ্ছে। এবার এটার কাজ হচ্ছে লেখাকে বিকৃত করে বড় করা। খেয়াল করেন এটা যদি 200 পিটি করি, লেখার যে অরিজিনাল রেশিও ওইটা নষ্ট হয়ে লেখার আকৃতি বিকৃত হয়ে এটা 200 পিটি করছে, এটা লম্বা করে। আমি নর্মালি 100% রেখে দিচ্ছি। এরপর এটা হচ্ছে চওড়া করে, এটা লেখার আকৃতি বিকৃত করে এটা চওড়া করছে। তো এরপর এটার কাজ হচ্ছে মূল জায়গা থেকে এটাকে উপরে অথবা নিচে নামানো যায়। লেখা যেখানে লিখেছি ওখান থেকে চাইলে আমরা হচ্ছে উপরে অথবা নিচে রাখতে পারি। এটার কাজ আছে, এটা পরবর্তীতে আপনাদের দেখাবো। এটার কাজ হচ্ছে লেখাকে রোটেট করা, এটার মান বাড়ালে লেখার রোটেট ঘুরতে থাকবে। আচ্ছা, এই অপশনটার কাজ কি? অল ক্যাপস। এটা করলে সবগুলো হাতের অক্ষর বড় হাতের হয়ে যাবে। ঠিক আছে, এটা চাইলে সব বড় হাতের হয়ে যাবে। এটা করলে প্রথম অক্ষর বড় হাতের হবে, মানে বড় থাকবে, আর সবগুলো বড় হাতের হবে। দেখেন এগুলো বড় হাতের হয়ে গেছে, এটা হচ্ছে প্রেস করার কারণে। এই যে এমনি নর্মালে ছোট হাতের রয়েছে, এটা ক্লিক করলে বড় হাতের হচ্ছে, কিন্তু সেকেন্ড লেখাগুলো ছোট হাতের হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে মনে করেন যদি এরপরে স্কোয়ার দিতে চান, ওই যে সূত্র দেখেছেন না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে না, তো এরপরে ধরেন স্কোয়ার দেবেন, তাহলে এই স্কোয়ারটা সিলেক্ট করে এটা ক্লিক করতে পারেন। এগুলো আসলে অপ্রয়োজনীয়, এইটা প্রয়োজনীয় অল ক্যাপস। এটার কাজ হচ্ছে নিচে লাইন দেওয়া, এটার কাজ হচ্ছে মাঝখানে লাইন দেওয়া। এগুলো আমাদের দরকার নেই, এগুলো অপ্রয়োজনীয়। আর এগুলো অতটা দরকার নেই, এগুলো আমাদের অত কাজের না। এবার আমি এগুলো ডিলিট করছি। এখন আপনাদের কাজ হচ্ছে সবগুলো অপশন আপনারা একটু খুঁটে দেখার চেষ্টা করবেন। আমি এতক্ষণে যেগুলো বললাম
একটা লেখা আপনার নিজের নামই লিখলেন, লেখার পরে একটা নাম লিখে এটা 2 লাইন করবেন, 2 লাইন করবেন, এখানে ক্লিক করে এন্টার প্রেস করবেন। এবার প্রথমে আপনি ফন্ট চেঞ্জ করেন, প্রথমে একটা আলাদা ফন্ট দিতে পারেন, দেওয়ার পরে ওটার ভেরিয়েশন দেখতে পারেন। সব ফন্টের ভেরিয়েশন হয় না, যেই ফন্টের ভেরিয়েশন হয় তার ডান সাইডে দেখবেন সংখ্যা দেওয়া আছে, যেমন এর 91টা, এর 60টা, এর 3টা, এরকম দেখে নেবেন। তারপরে ফ্যামিলিটা একটু চেক করে দেখবেন, একই ফন্টের চিকন মোটা ফন্ট। এরপর বাদবাকি অপশনগুলো যেভাবে বললাম ওইভাবে চেষ্টা করেন সবগুলো অপশন দেখবেন। এরপর আমরা লোগো ডিজাইন শিখব, সার্কেল লোগো, একদম সহজ লোগো। আচ্ছা, এটা দেখেছেন সবাই? কোনো অপশন বুঝতে অসুবিধা আছে এমন কেউ আছেন? আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন, বোঝা যাচ্ছে। এবার আসি, ক্যারেক্টার প্যানেল দেখলেন, আমার মনে হয় আপনাদের সবাই বুঝতে পারেননি। আপনাদের কেউ কি কোনো অবজেকশন আছে যে আরেকবার দেখাই দেওয়ার মতো? বলবো আরেকবার দেখাবো? আচ্ছা, এবার খেয়াল করেন, টেক্সট টুলে থাকা অবস্থায় যদি একটা ক্লিক করি, লরেম ইপসাম লেখাটা আসলো, এটাকে আমি প্রথমে 2 লাইন করি, এখানে ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি, তাহলে 2 লাইন হলো। এবার আমি এটা ছোট বড়, প্রথমে ছোট বড় করতে হলে এখান থেকে ক্লিক করে ছোট বড় করা যাবে। আচ্ছা, প্রথম থেকে আসি, এখান থেকে ফন্ট চেঞ্জ করা যাবে। তো ফন্ট চেঞ্জ করব, কিন্তু এমন ফন্ট নেব যদি ফ্যামিলি পেতে চাই, তাহলে এই যে ফন্টের সাইডে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যা দেওয়া আছে যে 15, তাহলে এটার সিলেক্ট করলে ফ্যামিলি আমি 15টা পাবো। এরকম একটা ফন্ট আমি সিলেক্ট করলাম, তাহলে ফ্যামিলিটাও দেখা হয়ে যাবে। এবার প্রথম অপশন হচ্ছে সাইজ বড় ছোট, এটা অনেকবার বলেছি, এটা নিয়ে আর আশা করি কোনো সমস্যা থাকবে না। সেকেন্ড অপশন হচ্ছে 2 লাইনের মধ্যকার দূরত্ব বাড়ানো। এরপর এই অপশনের কাজ হচ্ছে, এটা কাজ হবে তখনই যখন 2টা লেখার মাঝে আমি একটা ক্লিক করব। টেক্সট টুলে থাকা অবস্থায় আমি ই আর এম এর মধ্যে একটা ক্লিক করলাম, করলে এবার যদি এর মানটা বাড়াই তাহলে এটা কাজ করবে, এটা এই যে মধ্যে ই আর এম এর মধ্যে দূরত্ব বাড়াবে। এরপর এটার কাজ হচ্ছে সবগুলো লেখার মধ্যে দূরত্ব বাড়ানো কমানো, এর জন্য অবশ্যই সিলেকশন টুলে থাকতে হবে, এটা সিলেক্ট থাকতে হবে। এইবার যদি আমি বাড়াই তাহলে সবগুলোর মধ্যে দূরত্ব বাড়বে কমবে, এই যে এখান থেকে আমরা যদি ডাইরেক্ট দেখি তাহলে বোঝা যাবে। এইবার এরপরের অপশন কি, এটা লম্বা করবে, এটা আমাদের দরকার নেই 100%, এটাকে এটা চওড়া করবে। এটার কাজ আছে, এটার কাজ হচ্ছে মূল অবস্থান থেকে উপরে অথবা নিচে বাড়ানো, এই হচ্ছে কাজ। এটা রোটেট করা, এটা দরকার নেই। এটা হচ্ছে অল ক্যাপস, সবগুলো বড় হাতের অক্ষর করা যায় এটা ক্লিক করে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, আমরা চাইলে ইচ্ছা মতো অল ক্যাপস বা সেন্টেন্স কেস এগুলো করতে পারি। দেখেন, আমি এটা 1 লাইনে করি, এখানে ক্লিক করে ব্যাক স্পেসে প্রেস করলে এটা 1 লাইন হয়ে যাবে। খেয়াল করেন, এটা নর্মাল করি, 200 পিটি ছিল মধ্যকার দূরত্ব। এবার ভাই এদিকে খেয়াল করতে হবে, সবাই এদিকে মনোযোগী হন। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে এই যে মেনু বার থেকে টাইপে যাই, টাইপ থেকে আমি যদি চেঞ্জ কেজে যাই, চেঞ্জ কেজ থেকে আপার কেস দিলে সব বড় হাতের, আবার টাইপ থেকে চেঞ্জ কেস লোয়ার কেস দিলে সব ছোট হাতের। এবার এটা টাইটেল কেস, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে, যে আইটা বড় হাতের, এলটা বড় হাতের। আর লাস্টেরটা হচ্ছে সেন্টেন্স কেসে কী হয়, প্রথম অক্ষর বড় হাতের আর বাদ বাকি সব ছোট হাতের। এই হচ্ছে টাইপ টুল নিয়ে বিস্তারিত বললাম। এবার আসি, আপনারা এই টুলের ব্যবহার শিখলেন, এবার এটার একটা বাস্তবিক কাজ করে দেখাবেন। দেখেন, একটা বৃত্ত নিলাম, নেওয়ার পরে এটা কিসে আছে, ফিলে, আমি স্ট্রোকে কনভার্ট করলাম আর ফিল কালার নান করলাম, তাই না? এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করলাম।
এটা শিফট এবং অল্টার ধরে ছোট করলাম। এই বাউন্ডিং বক্সে থাকা অবস্থায় আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে দিচ্ছি, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এখানে দুইটা নিয়েছি, এখানে দুইটা অবজেক্ট আছে, একটু সরাই দেখাই দিই। এই দেখেন দুইটা আছে, তো একটা ক্লিক করে সিলেক্ট করবেন, ক্লিক করে সিলেক্ট করে বাউন্ডিং বক্স থেকে শিফট এবং অল্টার ধরবেন। আচ্ছা, আমি তো শিফট ধরে শিখেছি আমরা, তাই না? শিফট ধরে ছোটো করলে কি হয়, রেশিও ঠিক থাকে, কিন্তু আমি চাচ্ছি একদম মিড বরাবরই থাকবে, ওই বৃত্তের মাঝখানে থাকবে, এই জন্য আমাকে অল্টার ধরতে হবে। শিফট এবং অল্টার একই সাথে ধরে ছোটো করলে সেন্টারকে কেন্দ্র করে এটা ছোট হবে। এবার খেয়াল করেন, এটা আমি স্ট্রোকটা একটু মোটা করে নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, চারটা নিয়েছি, কারণ হচ্ছে এই দুইটাতে আমি টেক্সট অ্যাড করব, এই মাঝখানের দুইটা আর সাইডের দুইটা থেকে যাবে। এই ধরনের লোগো আমি গতকালও একটা ক্লায়েন্টের কাজ করছি, আপনাদের যদি দেখাই, খেয়াল করেন, এই যে গতকাল একটা ক্লায়েন্টের কাজ চলছিল $125, এই কাজটা কমপ্লিট করলে আমি 11-12 হাজার টাকা মতো পাবো। তো খেয়াল করেন এদিকে সবাই, এই যে ক্লায়েন্ট আমাকে ওর লোগো ডিজাইনের স্যাম্পল এরকম পাঠাইছি, ও বলে যে এরকম টাইপের লোগো করে দিতে হবে, মানে টেক্সটটা দুই দিক থেকে কার্ভ হবে। এই জিনিসটা আপনারা আজকে দেখবেন। এই যে এই লোগোটা একটু খেয়াল করেন, এইটা যেই পজিশনে আছে, উপরে টেক্সট, নিচে টেক্সট, এই পাশে দুইটা সার্কেল, এটা ক্লায়েন্ট পছন্দ করেছে। এবং এই যে আমি দেখেন, এই যে এটা ইউজ করতে বললো, তো আমি বললাম এই লোগোটা কি ফাইনাল, বলছে ইয়েস প্লিজ, ওর এটা ফাইনাল, এবং আমি তাকে ওই লোগো ভেরিয়েশন পাঠিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে, এই জিনিসটা আপনারা এখন শিখতে চলেছেন, তো সবাই একটু মনোযোগী হন। তো এই বাঁকা বৃত্তের উপরে যদি আমরা কাজ করতে, মানে টেক্সটটা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাকে কোন টুলে যেতে হবে, 3 নাম্বারটা, টাইপ 1-এ পাথ টুল, 3 নাম্বার টুলটা। এই টুলে থাকা অবস্থায় আপনি যদি এই সেকেন্ড এইটাতে ক্লিক করেন, তাহলে এখানে লরেম ইপসাম লেখাটা আসলো। এবার আমি লিখলাম, আমার নিজের নামটাই লিখি, আমি আমার নিজের নামটা লিখলাম, লিখে এই ফন্টটা আমার ভালো লাগছে না, আমার একটা ফন্ট দিই, অ্যান্টন ফন্ট এখানে ভালো মানাবে, অ্যান্টন, এবং এটা অল ক্যাপস করে দিচ্ছি, এবং এদের মধ্যকার দূরত্ব বাড়ায় দিলে এটা মোটামুটি দেখার মতো হবে। 75 করে দিচ্ছি মধ্যকার দূরত্ব, এই যে 4 নাম্বার অপশনটা। এবার এখান থেকে শুরু হয়েছে, এটা সমান আছে কিনা, এটার জন্য আমাদের কন্ট্রোল আর দিয়ে গাইড আনতে পারি। কন্ট্রোল আর দিয়ে এই রুলার বা গাইড এনে এই রুলার রেখে আমি মাপ দিয়ে নিব, এটা সিলেক্ট করে আমি এটা সরাবো, এটা মনে হচ্ছে আর একটু বাড়বে, আমি এখান থেকে 75 পিটি মধ্যকার দূরত্ব এটা একটু বাড়াই দিলাম, ব্যাস, তাহলে সেম মানে এটা সমান থাকলো। এরপর আমরা একটা টেক্সট অ্যাড করব এর উপরে, তো এটার উপর টেক্সট অ্যাড করতে হলে আমাকে টাইপ 1-এ পাথ তুলে গিয়ে এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে লিখতে পারি গ্রাফিক্স ডিজাইনার। লেখাটা লিখলাম, কিন্তু এই নিচে দেব, লেখাটা কিন্তু উল্টা অবস্থায় আছে, তাই না? এই লেখাটা সোজা করতে হলে এই হ্যান্ডেলটা ধরে ভিতরের দিকে টান দিতে হবে, তাহলে এটা সোজা হয়ে যাবে। এখন দেখেন এই লেখাটা আমার কাছে মনে হচ্ছে যে একটু উপরের দিকে উঠাতে হবে, এই বিষয়টা আমাদের ক্লিয়ার করি। দেখেন এমটা শুরু হয়েছে এখান থেকে, আর এটা বেশি দূরে চলে গেছে, এটা একটু শর্ট করে দিই, এবার সেম আছে। আরেকটা গাইড নিয়ে আসছি, ব্যাস
এবার এই বৃত্তটা একটু ছোট করে দিই, কন্ট্রোল অল্টার আর শিফট ধরে। দেখেন এই জিনিসটা আপনাদের শিখতে হবে। মাঝখানে ফাঁকা ফাঁকা লাগছে, এখানে একটা তারা দিয়ে দিই। ব্যাস, এভাবে সবাই নিজের নাম দিয়ে এখানে গ্রাফিক্স ডিজাইনার লিখে একটা লোগো ডিজাইন করে দেখান। খেয়াল করেন, আপনাদের প্রথম কাজ হচ্ছে একটা বৃত্ত নেওয়া, বৃত্তটা ফিল কালারে থাকবে, আপনি জাস্ট স্ট্রোক কালারে কনভার্ট করবেন। এটা মিডিল অ্যালাইন করবেন, অবশ্যই মিডিল অ্যালাইন করবেন। এই যে অ্যালাইনমেন্ট টুলের কাজ দেখাচ্ছি না, এই সেকেন্ডটা আর এইটা, এই দুইটা ক্লিক করে আর্টবোর্ডের একদম মিডিলে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটার স্ট্রোকটা একটু মোটা করি, এতটুকু থাকলো। এবার এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ডুপ্লিকেট নিলাম, নিয়ে এটা শিফট এবং অল্টার ধরে ছোটো করলাম এতটুকু। তারপর একইভাবে এটা একটা ধরবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটা বড় করবেন, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটা বড় করবেন। পারবেন না সবাই? দ্রুত করে ফেলেন।